আচ্ছা, যদি এমনটা বলা হয় যে একটা মাত্র শক্তি আমাদের সাফল্য, অর্থ, স্বাস্থ্য, সুখ এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে, হুম। আর সেই শক্তিটা বাইরে কোথাও নেই, বরং আমাদের নিজেদের ভেতরেই আছে। বেশ আকর্ষণীয় একটা ভাবনা। একদম। আজ আমরা রন্ডা বার্নের বই দ্য পাওয়ারের একটি সারাংশের উপর ভিত্তি করে আলোচনা করব। আমাদের আজকের মিশন হল এই বইটার মূল দর্শনটা ঠিক কি তা গভীরে গিয়ে বোঝা। ঠিক। আর এই দর্শনের প্রেক্ষাপটটা কিন্তু শুরুতেই বেশ চমকপ্রদ। উৎস অনুসারে এটা একটা একক সার্বজনীন শক্তিকে কেন্দ্র করে তৈরি, আর দাবি করা হয় যে এটা জীবনের প্রত্যেকটা দিককে প্রভাবিত করে। প্রত্যেকটা দিককে। হ্যাঁ, তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো উৎসটা বারবার বলছে যে এখানে আমাদের চিন্তা মানে থট প্রসেসের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের অনুভূতি, ফিলিং। ও। মানে আমরা কি ভাবছি তার চেয়েও বড় শক্তি হলো আমরা কি অনুভব করছি। আর এখান থেকেই কিন্তু পুরো আলোচনাটা একটা নতুন মোড় নেয়। সম্পদ, মানসিক শান্তি সবকিছুই নাকি ভালোবাসা নামের এই একটা অনুভূতির প্রতি সাড়া দেয়। শুনতে ভীষণ সরল লাগছে, তাই না? শুনতে সরল লাগলেও এর পেছনে একটা নির্দিষ্ট কাঠামো দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। এই দর্শনটাকে আমরা জনপ্রিয় ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মের সাথে মেলাতে পারি। আচ্ছা। কিন্তু আমাদের উৎসটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে। আর সেটা হলো আপনি যা ভাবেন তার চেয়ে আপনি যা অনুভব করেন তা অনেক বেশি শক্তিশালী। এর মানে হলো শুধু ইতিবাচক চিন্তা বা অ্যাফার্মেশন আওড়ানোই যথেষ্ট নয়। আচ্ছা, এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন আসছে। ধরা যাক কেউ সারাদিন ধরে ভাবছে আমি সফল হতে চাই, আমি ধনী হতে চাই, কিন্তু তার ভেতরে কাজ করছে ভয় বা একটা অভাববোধ। তাহলে এই দর্শন অনুযায়ী তার ওই ইতিবাচক চিন্তাগুলোর কি কোনো দামই নেই? আমাদের উৎস আসারে একদমই নেই। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, আপনার চিন্তাগুলো হলো একটা গাড়ির ব্লুপ্রিন্ট বা নকশা, ওকে। কিন্তু আপনার অনুভূতিগুলো হলো সেই গাড়ির জ্বালানি, ফিউয়েল। জ্বালানি ছাড়া বিশ্বের সেরা নকশার গাড়িও তো 1 ইঞ্চি নড়বে না, তাই না? ঠিক তেমনই ইতিবাচক অনুভূতি ছাড়া ইতিবাচক চিন্তাগুলো আকর্ষণের নিয়মকে সক্রিয় করতে পারে না। ভয়, রাগ, হতাশা এই অনুভূতিগুলো এক ধরনের নেতিবাচক শক্তি তৈরি করে, যা আমাদের কাঙ্ক্ষিত জিনিস থেকে দূরে সরিয়ে দেয়। আর ভালোবাসা বা কৃতজ্ঞতা? ওগুলো ঠিক তার উল্টো। ভালোবাসা, কৃতজ্ঞতা, আনন্দ এই অনুভূতিগুলো সম্পূর্ণ ভিন্ন আর অনেক শক্তিশালী একটা ইতিবাচক শক্তি তৈরি করে, যা আমাদের চাওয়া জিনিসগুলোকে চুম্বকের মতো আকর্ষণ করে। এটাই এই দর্শনের মূল কার্যকারিতা। তার মানে আমি যদি শুধু মুখে বলি আমি প্রাচুর্য চাই, কিন্তু ভেতরে ভেতরে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তা করি, তাহলে আমার গাড়িটা চলছেই না। একদম। কিন্তু এখানে একটা বাস্তবতার প্রশ্ন চলে আসে। অনুভূতি নিয়ন্ত্রণ করা তো এত সহজ না। যার জীবনে সত্যি সত্যি অভাব বা কষ্ট আছে, তাকে যদি বলা হয় ভয় না পেয়ে প্রাচুর্য অনুভব করো, এটা কি বাস্তবসম্মত? আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন, আর এটাই এই ধরনের দর্শনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উৎসটি সরাসরি এই সমালোচনার উত্তর না দিলেও এর প্রস্তাবিত সমাধানটা হলো আমাদের ফোকাস বদলানো। এর মতে আমাদের অনুভূতিগুলো এক ধরনের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি তৈরি করে। ফ্রিকোয়েন্সি মানে রেডিও ফ্রিকোয়েন্সির মতো? না, আক্ষরিক অর্থে কোনো বৈজ্ঞানিক তরঙ্গ নয়। উৎসটা এটাকে একটা রূপক হিসেবে ব্যবহার করছে। এর মানে হলো আমাদের মানসিক অবস্থা বা ইমোশনাল স্টেটটা কেমন। আচ্ছা। বইটির যুক্তি হলো আপনি যে ফ্রিকোয়েন্সিতে থাকবেন সেই ফ্রিকোয়েন্সির জিনিসই আপনার জীবনে আসবে। তাই পরিস্থিতি যতই কঠিন হোক, সচেতনভাবে নিজের ফোকাস এমন কিছুর দিকে নিয়ে যেতে হবে যা আপনাকে ভালোবাসা বা কৃতজ্ঞতা অনুভব করায়। আমাদের অনুভূতিকে সচেতনভাবে পরিচালনা করার উপর। উৎসজিতে এর বাস্তব প্রয়োগের কথাও নিশ্চয়ই বলা আছে, কিভাবে এই শক্তিকে দৈনন্দিন জীবনে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এবং এখানেই দর্শনটি সবচেয়ে বেশি প্রায়োগিক হওয়ার চেষ্টা করে। বলা হয়েছে ভয়, রাগ, সন্দেহের মতো নেতিবাচক অনুভূতিগুলোকে ভালোবাসা আর কৃতজ্ঞতার মতো ইতিবাচক অনুভূতি দিয়ে প্রতিস্থাপন করতে হবে। আর তার ফলে ফলাফল হিসেবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনার বাস্তবতা পরিবর্তন হতে শুরু করবে। উৎসজিতে এই পরিবর্তনের প্রক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য কয়েকটি নির্দিষ্ট উদাহরণের কথা বলা হয়েছে। প্রথমটা হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা? হ্যাঁ, দর্শনটা হলো আপনি যখন আপনার জীবনে যা কিছু ভালো আছে তা যত ছোটই হোক না কেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আপনি মহাবিশ্বকে একটা শক্তিশালী সংকেত পাঠান যে আপনি আরও ভালো জিনিস পাওয়ার জন্য প্রস্তুত।
আর মানে এটা একটা চক্রের মতো কাজ করে। আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন তত বেশি কৃতজ্ঞ হওয়ার মতো ঘটনা আপনার জীবনে ঘটবে। এটা শুনতে ভালো লাগছে, কিন্তু এর পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকতে পারে, নাকি পুরোটাই আধ্যাত্মিক বিশ্বাস? চমৎকার প্রশ্ন। বইটা এটাকে মহাজাগতিক শক্তি বললেও এর পেছনে একটা স্পষ্ট মনস্তাত্ত্বিক এবং নিউরোকেমিক্যাল প্রক্রিয়াও কাজ করে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে কনফার্মেশন বায়াসের একটা ইতিবাচক প্রয়োগ। কনফার্মেশন বায়াস? হ্যাঁ, যখন আমরা সচেতনভাবে ভালো জিনিস খুঁজি তখন আমাদের মস্তিষ্ক সেগুলোর দিকেই বেশি মনোযোগ দেয়, যা আমরা আগে হয়তো খেয়ালই করতাম না। ও আচ্ছা। আর যখন আমরা কৃতজ্ঞতা অনুভব করি তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন আর সেরোটোনিনের মতো ফিল গুড হরমোন নিঃসরণ করে, যা আমাদের মন ভালো করে দেয়। ফলে আমরা আরও বেশি ইতিবাচক থাকি এবং ভালো সুযোগগুলোকে চিনতে পারি। তার মানে উৎস এটাকে আধ্যাত্মিক শক্তি বললেও এর একটা বাস্তবসম্মত বৈজ্ঞানিক ব্যাখ্যাও দাঁড় করানো সম্ভব। একদম। আচ্ছা, তার মানে এটা শুধু ম্যাজিক নয়, এটা এক ধরনের মানসিক প্রশিক্ষণ। বেশ ইন্টারেস্টিং। এরপর বলা হয়েছে কাজের কথা। নিজের কাজকে ভালোবাসলে কিভাবে সাফল্য আকর্ষণ করা যায়। কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন আছে। বলুন। অনেকেই তো এমন কাজ করতে বাধ্য হন যা তাদের ভালোবাসার সুযোগ নেই, শুধু টিকে থাকার জন্য। তাদের ক্ষেত্রে এই দর্শনটা কিভাবে কাজ করবে? এটা কি শুধুই সুবিধাপ্রাপ্ত মানুষদের জন্য? হ্যাঁ, এটা এই দর্শনের আরেকটি বড় সমালোচনার জায়গা। উৎসটি এই বিষয়ে সরাসরি কিছু বলে না, তবে এর মূল বার্তা থেকে যা বোঝা যায় তা হলো আপনি হয়তো আপনার চাকরিটা বদলাতে পারছেন না, কিন্তু সেই চাকরির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন। দৃষ্টিভঙ্গি? হ্যাঁ, হয়তো আপনি আপনার সহকর্মীদের সাথে সম্পর্কের উপর ফোকাস করতে পারেন, অথবা আপনার কাজের কোনো একটা ছোট্ট অংশ খুঁজে বের করতে পারেন যা আপনার ভালো লাগে। যুক্তিটা হলো আপনি যখন কাজের মধ্যে ভালোবাসা খুঁজে বের করার চেষ্টা করবেন তখন আপনার কাজের মান উন্নত হবে আর ধীরে ধীরে নতুন সুযোগ তৈরি হবে। বিরক্তি বা অভিযোগ নিয়ে কাজ করলে যে ফলাফল আসবে, ভালোবেসে বা অন্ততপক্ষে অভিযোগ ছাড়া কাজ করলে তার চেয়ে ভালো ফলাফল আসবে, এটাই মূল ধারণা। যদিও এটা মানতেই হবে যে চরম প্রতিকূল পরিস্থিতিতে এই উপদেশ বেশ কঠিন মনে হতে পারে। তা ঠিক। দৃষ্টিভঙ্গির পরিবর্তন তো সবসময় সম্ভব। আর তৃতীয় উদাহরণটি ছিল স্বাস্থ্য নিয়ে। ভয়ের পরিবর্তে ভালোবাসাকে বেছে নিলে মন এবং শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে। আজকাল তো মাইন্ড বডি কানেকশন নিয়ে অনেক গবেষণাও হচ্ছে। একদম। এই ধারণাটি এখন আর শুধু আধ্যাত্মিক বিশ্বাসে সীমাবদ্ধ নেই। সাইকো নিউরো ইমিউনোলজি। সাইকো নিউরো ইমিউনোলজি? হ্যাঁ, এটা একটা পুরো বিজ্ঞান শাখা যা মন এবং শরীরের সংযোগ নিয়ে কাজ করে। ভয়, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, উদ্বেগ, এই অনুভূতিগুলো আমাদের শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। আচ্ছা। অন্যদিকে ভালোবাসা, শান্তি, আনন্দ, এই অনুভূতিগুলো শরীরকে শিথিল করে এবং নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। সুতরাং উৎস যখন বলে যে শরীরকে ভালোবাসলে স্বাস্থ্য ভালো থাকে, তখন এর পেছনে বেশ শক্ত বৈজ্ঞানিক ভিত্তিও খুঁজে পাওয়া যায়। তার মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পদ, সম্পর্ক, স্বাস্থ্য, সাফল্য সবকিছুর পেছনেই কাজ করছে এই ভালোবাসার শক্তি। পুরো বইটির বার্তাটিকে যদি এক কথায় বলা হয় তাহলে উৎস অনুসারে তা হল বেশি ভালোবাসুন, কম অভিযোগ করুন এবং জীবনকে বিশ্বাস করুন। ঠিক এটাই যেন মূল করণীয়। এর সাথে উৎসের শেষ প্রতিশ্রুতিটিও খুব শক্তিশালী। আপনি যত বেশি ভালোবাসা দেবেন তত বেশি অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে। আর এই বার্তার সরলতাই এর সবচেয়ে বড় শক্তি এবং একই সাথে সবচেয়ে বড় দুর্বলতাও। দুর্বলতা কিভাবে? শক্তি এই কারণে যে এটা যে কেউ যে কোনো পরিস্থিতিতে চর্চা শুরু করতে পারে, এর জন্য কোনো জটিল প্রক্রিয়ার প্রয়োজন নেই। কিন্তু দুর্বলতা হলো এই সরলীকরণ অনেক সময় জীবনের জটিল বাস্তবতাকে অস্বীকার করে। যেমন কারো জীবনে খারাপ কিছু ঘটলে এই দর্শন অনুযায়ী এর জন্য সে নিজেই দায়ী, কারণ সে যথেষ্ট ভালোবাসা অনুভব করেনি। এই ধারণাটা খুব সহজেই ভিকটিম ব্লেমিংয়ের দিকে চলে যেতে পারে। ঠিক এই পয়েন্টটাতে আমি আসছিলাম। এই দর্শন অনুযায়ী আমাদের ভেতরের অনুভূতি যদি বাইরের পরিস্থিতি তৈরি করে, তাহলে এর মানে কি এই যে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি যা কিছু আমাদের সাথে ঘটছে, সেটা দারিদ্র্য হোক, অসুস্থতা হোক বা কোনো দুর্ঘটনা, তার সব কিছুর জন্য আমরাই দায়ী? এটা তো একটা ভয়ঙ্কর চিন্তার বিষয়। অবশ্যই।
আর এখানে এই দর্শনটি সবচেয়ে বেশি বিতর্কিত। এটা ব্যক্তিগত ক্ষমতায়নের বা পার্সোনাল এম্পাওয়ারমেন্টের কথা বলতে গিয়ে ব্যক্তিগত দায়বদ্ধতাকে এমন এক স্তরে নিয়ে যায় যা অনেক ক্ষেত্রেই অবাস্তব এবং অন্যায্য। এই দর্শন অনুযায়ী পৃথিবীতে ঘটে যাওয়া কোনো অবিচার বা দুর্ঘটনার জন্য ভুক্তভোগীর নিজের নেতিবাচক অনুভূতি দায়ী। আমাদের উৎসটি এই বিতর্কিত দিকটি নিয়ে সরাসরি কথা না বললেও এর পুরো কাঠামোটি এই ধারণার উপর দাঁড়িয়ে আছে। তাই এই দর্শন গ্রহণ করার আগে এর এই গভীর এবং কিছুটা অস্বস্তিকর দিকটি নিয়ে ভাবা খুব জরুরি। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আমরা আলোচনা শুরু করেছিলাম একটা অভ্যন্তরীণ শক্তির ধারণা দিয়ে। উৎস অনুসারে আমরা সেই শক্তিকে ভালোবাসা হিসাবে চিহ্নিত করেছি। আমরা দেখলাম এই দর্শনে চিন্তার চেয়ে অনুভূতির গুরুত্ব অনেক বেশি। অনেক বেশি। আমরা কৃতজ্ঞতার ভূমিকা, কাজের প্রতি ভালোবাসা এবং ভয়কে জয় করার মতো বাস্তব প্রয়োগের দিকগুলো খতিয়ে দেখলাম এবং সেগুলোর পেছনে সম্ভাব্য মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও খুঁজে বের করার চেষ্টা করলাম। কিন্তু একই সাথে আমরা এই সরলীকরণের বিপদ আর ভিকটিম ব্লেমিংয়ের মতো গুরুত্বনীতি প্রশ্নগুলোও সামনে আনলাম। সবকিছু মিলিয়ে এই আলোচনা আমাদের একটা মৌলিক সত্যের দিকে নিয়ে যায়। আমাদের ভেতরের মানসিক এবং আবেগিক অবস্থা যে আমাদের বাইরের জীবনকে প্রভাবিত করে, এটা অনস্বীকার্য। উৎসটির মূল বার্তা ভালোবাসাই সেই শক্তি যা সবকিছু পরিবর্তন করে। এটা একটা শক্তিশালী এবং আশাবাদী বার্তা। কিন্তু একে গ্রহণ করার সময় বাস্তবতার সাথে ভারসাম্য রাখাটা জরুরি। এই ধারণার উপর ভিত্তি করে আমি শ্রোতাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। যদি সত্যি একটিমাত্র অনুভূতি, ভালোবাসা, আমাদের জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করে, তবে সেই অনুভূতিকে সচেতনভাবে বেছে নেওয়া এবং তাকে নিজের ভেতরে যত্ন করে লালন করা কি একজন মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় না? এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কখন নিজেদের ক্ষমতায়ন করছে আর কখন নিজেদের উপর অন্যায় দোষ চাপাচ্ছে, এই দুয়ের মধ্যে সূক্ষ্ম রেখাটি আমরা কিভাবে টানব?